তাজিয়া নিয়ে গেছে, কোথাও তো কোনো অসুবিধা হয়নি। আজকে কি এমন হয়ে গেল যে মন্দিরের সামনে এইভাবে ব্যারিকেড, মন্দিরকে ঢেকে রাখা, সেই কালিয়াচক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা। এবং আমি পরিষ্কার অভিযোগ তুলছি, কোনো মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে, কোনো অর্গানাইজেশনের তরফ থেকে এই ধরনের সরকারের কাছে দাবি না জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী এবং তার দলবল পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলিম এই দুই সমাজের মধ্যে যাতে বিরোধ বাধে এবং হিন্দু মুসলিম এই দুই সমাজের মধ্যে বিভাজন করা যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল এই অভিসন্ধি এঁটেছে। যদি কোনো মুসলিম অর্গানাইজেশনের তরফ থেকে এই ধরনের দাবি করা হতো, আমি মেনে নিতাম যে হ্যাঁ, অমুক মুসলিম অর্গানাইজেশন বলেছে এরকম করুন, মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর, কোনো মুসলিম অর্গানাইজেশন, মুসলিম ভাইয়েরা কেউ দাবি করেনি যে আপনি কালিয়াচকের হিন্দু মন্দিরের সামনে বাঁশের ব্যারিকেড করুন, বা চাপদানির মন্দির ঢেকে দিন, বা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে, বিশেষত ডায়মন্ড হারবারে এই ঘটনা বেশি করে ঘটেছে, যেখানে নাকি তৃণমূল কংগ্রেসের সকল 1 নম্বর সাংসদ থাকেন, সেখানে মন্দির ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। আজকে দুর্ভাগ্যের বিষয়, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মন্দির মুখ্যমন্ত্রী এইভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন, এবং এটা তোষণের নিকৃষ্টতম উদাহরণ। এবং মুসলিম কোনো অর্গানাইজেশনের তরফ থেকে দাবি না জানানো সত্ত্বেও কোনো শিক্ষিত মুসলিম, শান্তিপ্রিয় মুসলিম ভাইয়েরা এই ঘটনাকে সমর্থন করবে না আমার বিশ্বাস আছে। মুখ্যমন্ত্রী নিজে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন এবং তোষণের নিকৃষ্টতম উদাহরণ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের তোষণ করে বাংলার মুসলিম সমাজ বহু বছর ধরে মহরমের দিন তাজিয়া নিয়ে বিলাপ করতে করতে বহু মন্দিরের সামনে দিয়ে গেছে। কোথাও কোনো হিন্দু কোনো অসুবিধা হয়নি, কোথাও মুসলিম সম্প্রদায়েরও কোনো অসুবিধা হয়নি। এমনকি বহু জায়গায় তাজিয়ার তল দিয়ে হিন্দুরা যায়, হিন্দুর বাচ্চারা যায়, আমিও ছোটোবেলায় গেছি আমার মামা বাড়িতে, যাতে পুণ্য অর্জন হয় বলে আমরা মনে করতাম। কিন্তু এইভাবে হিন্দু মুসলিম এই দুই সমাজের মধ্যে বিরোধ বাঁধানোর যে মুখ্যমন্ত্রী তার পলিটিক্যাল এজেন্ডাতে করছেন, তোষণের যে নিকৃষ্টতম উদাহরণ দেখাচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। অন্যদিকে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এখনো আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড তৈরি হয়েছে, চিকিৎসা চলছে, কিন্তু গতকালকে গিয়েছিলেন, শারীরিক অবস্থা কেমন? দেখুন, গতকালই আমি আপনাদেরকে জানিয়েছি, গতকাল ডাক্তারবাবুর সাথে, ডক্টর পান্ডার সাথে আমার কথা হয়েছে, যিনি ওখানে ইনচার্জ ছিলেন। তিনি জানিয়েছেন যে ওনার 2 লাংসে ইনফেকশন হয়েছে। তবে আসার কথা, আজকে সকালবেলা আমরা যে খবর পেয়েছি তাতে ওনার শারীরিক স্থিতি এখনও শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরবেন। ওনার বহুদিনের পুরনো COPD আছে, আপনারা জানেন, শ্বাসকষ্ট আছে, যা মানুষকে খুব কষ্ট দেয়। এবং একসময় উনি খুব স্মোকও করতেন, গত 2 বছর ধরে আর করছিলেন না স্বাস্থ্যের কথা ভেবে। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরবেন এবং উনি তার স্বাস্থ্য আবার ফিরে পাবেন। বলবিবি খেলতে গিয়ে বোমা ব্লাস্ট ঘটলো এবং সেই ঘটনা পঞ্চায়েত ভোট পরবর্তী সময় আবার দেখা গেল উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, যদি পুরো এলাকা এটা, এবং সেখানে আবার শিশুর মৃত্যু এবং হাত উড়ে গেছে। দেখুন, গোটা বাংলাতে আমি আগেও বলেছি, বারুদের স্তূপে পরিণত করেছে গোটা বাংলাকে মুখ্যমন্ত্রী এবং তার দলবল। মুখ্যমন্ত্রী উচিত, এবং সেই যে টিম যারা ত্রিপুরাতে গেছেন না, তাদেরকে বলবো একটু এসে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান। এই যে ছেলেটির, বাচ্চা ছেলেটির বল ভেবে খেলতে গিয়ে হাতটা উড়ে গেল, তার ভবিষ্যৎটা কোথায় হবে ভাবতে পেরেছে? ভবিষ্যতে কি হবে তার? এই দায়িত্ব কি তৃণমূল কংগ্রেসের নেতারা নেবেন, যারা এই বোমবাদের কাজে যুক্ত? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা বাংলাকে বারুদের স্তূপে পরিণত করে দিয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। আগামী দিনে এই সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং আমার বিশ্বাস, যেমন গোটা ভারতবর্ষের কোথাও আপনি এই ধরনের পেটো, যেটাকে ইংরেজিতে কান্ট্রি বোম বলে, আপনি ন্যাশনাল লেভেলের কোনো নিউজ চ্যানেল, কোনো পেপার, যে কোনো দিনের আপনি তুলে নিন, কোথাও এই ধরনের ঘটনা আপনি পাবেন না। কোথাও এই ধরনের কান্ট্রি বোম ইউজ হয় না, পলিটিক্সে অ্যাটলিস্ট ইউজ হয় না। কোনো দুষ্কৃতীরা করতে পারে সেটাও আমরা দেখতে পাই না, খুব কম ঘটনা ঘটে। আজকে এত বারুদ কোথা থেকে আসছে? মাননীয় মুখ্যমন্ত্রী তো হোম মিনিস্টার, পুলিশ তো তার হাতে, CID তো তার হাতে, তার কাছে ইনপুট নেই, বারুদ তৈরি হচ্ছে কোথায়? যত ঘটনা একের পর ঘটছে, বাচ্চারা আহত হচ্ছে, কেউ মারা যাচ্ছে,
তো এত বারুদ একসাথে জড়ো করলে তো মনে হচ্ছে ইউক্রেনকে দিলে পরে রাশিয়ার সাথে ভালো যুদ্ধ করতে পারে, যত বারুদ আছে এখানে। মুখ্যমন্ত্রী তো এগুলো নিয়ে গিয়ে ইউক্রেনকে দিতে পারেন চাইলে পরে। আজকে আপনাদের কোনো একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, স্টেটের যারা দায়িত্ব রয়েছেন, আপনি আরো অনেকে উপস্থিত, কি বিষয়ে আলোচনা যদি একটু? দেখুন, সাংগঠনিক বৈঠক, আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের সাংগঠনিক কাজকে অ্যাসেসমেন্ট করি, কোথায় ছিলাম, কোথায় আছি, আগামী দিনে কোথায় যাব, এই প্ল্যানিংয়ের উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি চলে। গোটা রাজ্য জুড়ে নয়, গোটা দেশ জুড়ে এইভাবে চলে। তো আমরা সেই জন্য পঞ্চায়েত নির্বাচনের পর আরও একবার বসছি, আগামী দিনের কী প্ল্যানিং এবং সেখানে কী টার্গেট থাকবে এবং সেখানে পৌঁছানো নিয়ে আমাদের বৈঠকে আলোচনা হবে। লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক ক্ষেত্রে খুব বড় রদবদল কিছু আসতে চলেছে, সে আগামী দিনে আপনারা জানতে পারবেন। আমরা জেলা স্তরে এই ধরনের কোনো যদি রদবদল করি তাহলে পরে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেটা তো আপনি ভুল লক্ষ্যে করছেন, এটা জেপি নাড্ডাকে করা উচিত প্রশ্নটি। আমার কাছে এই ধরনের কোনো বদলায়ের বিষয় নেই এবং আমার মনে হয় এই ধরনের হাইপোথেটিক্যাল কোশ্চেন, জ্যোতিষী মার্কা কোশ্চেনের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জ্যোতিষীরা আপনাকে এর ভালো উত্তর দিতে পারে। সাংগঠনিক জেলার সীমা পরিবর্তন এরকম কোনো বিষয় আপনারা ভাবছেন? যেহেতু লোকসভা 42টা এবং সাংগঠনিক জেলা 42টা, তাদের ভৌগোলিক অবস্থানে এখন পরিবর্তন রয়েছে, সেই জায়গায় আমরা চিন্তা ভাবনা করছি, নানা ধরনের চিন্তা ভাবনা নিয়ে আজকে আলোচনা হয়ে ফাইনালাইজ রূপ দেওয়ার চেষ্টা করব আমরা। এবং আপনি যে ধরনের ইঙ্গিত দিলেন সেই ধরনের চিন্তা ভাবনা আমরা আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি। পুকুরে মাছ কোঠার বদলে ব্যালট বক্স হচ্ছে, কোথাও প্রার্থীরা জিতে গেলে তাকে অপহরণ করা হচ্ছে। তৃণমূল যে কোনো ক্ষেত্রেই বলছে যে সাজানো বিরোধীরা তারা ভয় পেয়ে এগুলো করছে। মাছের বদলে যেখানে ব্যালট বক্স ওঠে, যেখানে অপহরণ করার পর মুসলেখা সই করতে হয় এবং তারপরে আবার অন্য ভিডিও আসে, ওটা নির্বাচন এবং যারা জয়ী হয়েছে তাদের কিন্তু কি বলবেন? পঞ্চায়েত নির্বাচনের নামে যেটা হয়েছে, দেখুন সেটাকে প্রহসন ছাড়া আর কিছু বলে না। এবং আমি বিগত কয়েকদিনে আপনারা জানেন মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। প্রত্যেক ক্ষেত্রে এই বিষয়টা উঠে এসেছে এবং তারা বলেছেন যে এত কিছুর পরেও যে আমরা 11,000 সিট জিতেছি, এটা বিরাট বড় প্রাপ্তি। আমাকে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনেই এই কথা বলেছেন। তো স্বাভাবিকভাবে তারা পর্যন্ত জেনে গেছেন পশ্চিমবঙ্গের অবস্থা কী। আপনি পুকুর থেকে ব্যালট ওঠা, বক্স ওঠা তো ছেড়ে দিন, আমাদের গাজলে একটি বুথের রেজাল্ট হয়ে গেছে, বক্স ইনট্যাক্ট বক্স পাওয়া গেছে। সে ভিডিওর চাকরি থাকা উচিত। কি ধরনের অপদার্থ প্রশাসন মুখ্যমন্ত্রী চালাচ্ছে, মুখ্যমন্ত্রী প্রশাসনের অঙ্গ তো এরা। এবং আপনাদের সাথে আমিও শেয়ার করলাম আগে আমার মন কি বাত অনুষ্ঠানে, আমার এলাকার একজন এক্স ভিডিও, সে আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, এই হচ্ছে আমাদের আধিকারিকদের অবস্থা, সে এখন কোথায় আছে আমি জানি না। সে আমাদেরকে লিখছেন, স্যার আপনারা হারলে আপনাদেরও কাপড় খুলে নেওয়া হবে। একজন এক্স ভিডিও সে লিখছে, এক্স ভিডিও হরিরামপুর। আমি তাকে জিজ্ঞেস করছি হু আর ইউ, সে আবার গর্বের সাথে লিখছে আই এম দ্য এক্স ভিডিও অফ হরিরামপুর। আমি জিজ্ঞেস করছি আর ইউ গভর্নমেন্ট অফিসিয়াল? সে বলছে এস। আমি তাকে মনে করালাম যে আপনি আপনার সার্ভিস রুল অনুসারে এই ধরনের কথা লিখতে পারেন না, ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট। বলছেন কোর্টে যান, কেস করুন, প্রয়োজন নেব। আমি চিফ সেক্রেটারিকে চিঠি লিখবো। হাউ ক্যান এ গভর্নমেন্ট অফিসিয়াল থ্রেট মি? ইটস এ কাইন্ড অফ থ্রেট। একজন এক্স ভিডিও, সে বলছে, তার নামও জানি না আমি, সেই আমি বলতে পারবো না তার নাম কি, কিন্তু আমি নাম্বার চেক করে দেখছি, আমি আমার কাছে সেভ ছিল ভিডিও হরিরামপুর, কিন্তু আমি অ্যাস্ট্রনিশ হয়ে গেছি যে কে এই ভদ্রলোক। তখন আমি বাধ্য হলাম তাকে লিখতে যে হু আর ইউ। এটা হচ্ছে ভিডিওদের অবস্থা। ভিডিও সাহেবের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেবে আমরা জানি না, কিন্তু সময় আসলে সেই ভিডিও সাহেবকে বুঝিয়ে দেবো কে কার কাপড় খোলে। রাজ্য সভাপতিকে যদি একজন প্রাক্তন ভিডিও এইভাবে হুমকি দিতে পারে, তাহলে যারা জয়ী হয়েছেন যে 11,000 প্রার্থী, তাদের উপর প্রশাসনিক চাপ আসার আশঙ্কা করছে। প্রশাসনিক চাপ তো আপনারা দেখতে পাচ্ছেন, 4 জনকে আমাদের লুট করে নিয়ে চলে গেছে। কারা নিয়ে গেছিল? তৃণমূল কংগ্রেস এবং পুলিশ। শুধু তৃণমূল কংগ্রেস নিয়ে যায়নি, তারপরে তাদেরকে দিয়ে মুচলেখা লেখানো হয়েছে। যখন বোঝা গেছে যে হাইকোর্টে গিয়ে অবস্থা খারাপ হতে পারে, কোর্ট জামাকাপড় খুলে নেবে, তখন পুলিশকে দিয়ে চাপ দিয়ে তাদেরকে সাদা কাগজে সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, ভিডিও করে বলানো হয়েছে যে আমাদেরকে কেউ অপহরণ করেনি। পরে যখন তারা সেখান থেকে ছাড়া পেয়ে গেছে, তখন তারা বলছে যে আমাদেরকে জোর করে করানো হয়েছে। আমি আপনাদের সাথে সেই ভিডিও হোয়াটসঅ্যাপ চ্যাট আপনাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখুন একজন ভিডিও কিভাবে এই কাজ করতে পারে। লোকসভা ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বারবারই বলছেন যে নিচু তলার কর্মীদের বিরুদ্ধে তারা আপনাদের দলে আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে বেঙ্গালুরু এবং পাটনার বৈঠকের পরে। মানে কি আপনাদের এই ধরনের পরিকল্পনা করছেন? মানে আপনারা কি একই করছেন? পঞ্চায়েত গঠন শুরু হোক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নিচু তলার বেশ কিছু কংগ্রেস কর্মী, সিপিএম কর্মী, তারা তাদের উচ্চ নেতৃত্বের আচরণে বিভ্রান্ত। তাদের উচ্চ যারা নেতা, উচ্চ আসনে যারা বসে আছেন, তারা যেভাবে গিয়ে এখানে কুস্তি, দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদবাকি জায়গায় মস্তি, এই যে চলছে, এটা তাদের নিচুতলার কর্মীরা মেনে নিচ্ছে না, মেনে নেবেও না। ভোট ফরমেশনে কি এই যে নিচুতলার কর্মীরা আছে বাম কংগ্রেসের, তারা আপনাদেরকে সাপোর্ট দেবে?
অনেক জায়গাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য যোগাযোগ করছে, অনেকে জয়েনও করবেন, আপনারা দেখতে পাবেন। অনেক হ্যাং বোর্ড ভারতীয় জনতা পার্টি দখল করবে যদি না এইভাবে অপহরণ হয়। এরকম অপহরণ হলে পুলিশের সাথে তো আমরা লড়তে পারি না, আমরা তৃণমূলের সাথে লড়তে পারি, তৃণমূল পাথর মারলে আমরা পাটকেল দিয়ে জবাব দিতে পারি, কিন্তু পুলিশের সাথে আমরা লড়বো কী করে? পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেস বলে কোনো বস্তু থাকবে না, আমি বারবার রিপিট করছি। নিচুতলার কর্মীদের প্রতি আপনার আগ্রহী, মানে নেতারা? অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা সততার সাথে লড়তে চায়, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, সেরকম সকল কর্মী নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসুন। আমি এই আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। অন্যদিকে INDI এর সদস্যরা 18 জন সদস্য তারা ইতিমধ্যে গিয়েছেন মণিপুরে, আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। অনেক কম থেকে প্রশ্ন হচ্ছে বাংলাতেও তো একাধিক হিংসার অভিযোগ আছে। আমি তো আগেই বলেছি তাদের দু একজনকে মালদা পাঠান না, একটু মালদা থেকে ঘুরে আসুন। মণিপুরের থেকে তো মালদা একটু কাছেই হয়, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে ট্রেন ধরবেন, সকালবেলা পৌঁছে যাবেন, ভোরবেলা পৌঁছে যাবেন। তাদের কয়েকজনকে পাঁচলায় পাঠান, কয়েকজনকে কুচবিহারে সেই নামালিকার বাড়িতে পাঠান যার বাবাকে হাইজ্যাক করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। 4 জন যুবক তাকে লাগাতার ধর্ষণ করে তার মৃত্যু ঘটলো, তাকে খুন করা হলো। কামদুনি সেই মহিলার বাড়িতে পাঠাক না যাকে রেপ করে পা ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কারো শাস্তি হয়নি। তাদের বাড়িতে একটু পাঠানোর ব্যবস্থা করুন। আর সেই কংগ্রেস কর্মীর বাড়িতেও পাঠান যেখানে অধীরবাবু এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের সাংসদ পাশাপাশি বসে যখন ত্রিপুরা যাচ্ছিলেন সেই ছবি সহ পাঠান, যে কংগ্রেস কর্মীর খুন হয়েছে, গলা টিপে খুন করা হয়েছে মুর্শিদাবাদে। জান একটা অন্য বিষয়, বহু জায়গাতে দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়নি কিন্তু শিক্ষকতার চাকরি করছেন, মানে এই দুর্নীতিটা হচ্ছে কি করে? তালিকায় নাম নেই। দেখুন, এই পুরোটাই শিক্ষা দপ্তর এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের অঙ্গুলি হেলনে হয়েছে। কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে চার্জশিট গেছে সুজয় কৃষ্ণ ভদ্র, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তাতে পরিষ্কার বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যখন তিনি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক ছিলেন বা সিইও ছিলেন, সেই সময় লিপস অ্যান্ড বাউন্স থেকে টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। কেন গেছে? লিপস অ্যান্ড বাউন্সের সাথে তো সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক ছিল না, লিখিত কোনো সম্পর্ক ছিল না। তাই তো ভাইপোর টেনশন বেড়ে গেছে, এখন টেনশনে সুগারও বাড়ছে। অনেকে তাই আশঙ্কা করছেন যে কবে আমেরিকা থেকে উনি ফিরবেন সুস্থ হয়ে। আমরা চাই উনি সুস্থ হয়ে ফিরে আসুন, ওনার অনেক কাজ বাকি, সেই কাজগুলো করতে হবে তো ওনাকে, অনেক জায়গায় যেতে হবে, অনেক যাত্রা হবে তার। ঠিক আছে। হিন্দি